ভার্সিটি যাওয়ার আগে শুদ্ধ আজ ফারাদের বাড়িতে এসেছে। ফারাকে সাথে নিয়ে যাবে, এজন্য ফাইজের বাবা নেই, সেজন্য মূলত সে আসলো। দরজা ইনায়া খুলেছে। শুদ্ধ ফারার মাকে সালাম দেয়। ভদ্রমহিলা সালামের উত্তর নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে শুদ্ধর সাথে। ফারার পড়াশোনার ব্যাপারে একটু খোঁজ রাখতে বলে। এরপর তিনি তার ঘরে চলে যান। ইনায়া বেশ কিছু নাস্তা সাজিয়ে দিয়েছে শুদ্ধর সামনে। শুদ্ধ চা খেয়েছে। এরপর ইনায়াকে ডেকে পাশে বসতে বলল। ইনায়া শুদ্ধর পাশে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, এইবারের সব সার্ভেন্ট কোথায়? তোকে দিয়ে কাজ করায় কেন? ইনায়া অবাক হয়ে বলে, আরে কি বলছো? তুমি এসেছো তাই আমি সব এগিয়ে দিলাম। এসব মা ফারহা আপু শুনলে মন খারাপ করবে। শুদ্ধ ফারাকে দেখে মনে মনে হাসলো। এরপর ভাবলেশীনভাবে বলে, করুক, তোরে দিয়ে কাজ করাইলে আমাকে একটা টোকা দিবি, তাহলে আমি এসে হাজির হয়ে যাব। ফারা পাশ থেকে রেগে বলে, সবাই কি তোমার মতো যে বাড়ির বউকে দিয়ে কাজ করাবে? শুদ্ধ পাত্তা দিল না। ইনায়া ফারার পাশে গিয়ে বলে, আপু, শুদ্ধ ভাই মজা করে বলেছে, জানোই তো সে কেমন। ফারা মুখ ফুলিয়ে রাখলো। শুদ্ধ থমথমে মুখে ফারার দিকে চেয়ে উঠে দাঁড়ায়। এরপর শার্টের হাতা গুটিয়ে ইনায়ের উদ্দেশ্যে বলে, তোর ননদের ডোজ লাগবে মনে হচ্ছে, স্পেশাল ডোজ। ইনায়া মৃদু হেসে বলে, বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন শুদ্ধ ভাই? শুদ্ধ দ্রুত ইনায়ার দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আস্তাক ফিরুল্লাহ, কে এসব কথা বলেছে? ফারা বলে উঠে। আমি। শুদ্ধ অসহায় মুখ করে বলে, হায় হায়, বউ হয়ে বরের সব ফাটিয়ে দিলে। তোমার হাত পা হাঁটুগিরা কবজি পিত্তথলি কিডনি কিচ্ছু কাঁপলো না? ফারা অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। ইনায়া হাসছে। শুদ্ধ ইনায়ের দিকে তাকিয়ে বলে, তুই আমার মাও ছাও পাও সব। ফাইজকে বলিস না, ও ইরফানের ছোটখাটো ভার্সন, ঝামেলা করবে। ইনায়া মুখ টিপে হেসে বলে, আমি তো বলে দিয়েছি। শুদ্ধ ও মাথায় হাত দিয়ে বলে, কি? এটা বলে মুহূর্তেই স্বাভাবিক হয়ে পকেট থেকে ফোন বের করে বলে, ফাইজের রিসোর্টে সব মেয়ের ব্যবস্থা করছি, ওয়েট। মেয়েরা ভিকি। থেমে গিয়ে ফারার দিকে তাকায়। ফারা শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধ দুষ্টু হেসে এক চোখ টিপ দেয়। ফারা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ফোন কানে ধরে বলে, মাঝখানে ফাইজ আর চারপাশে ফাইজের মাসাজ করার জন্য কিউট কিউট মেয়েরা। আহা, এক্ষুনি পাঠাচ্ছি। ইনা চোখ বড় বড় করে বলে, আরে আমি বলিনি তো, তুমি এসব নষ্টামি করছো কেন? শুদ্ধ মেকি এর রাগ দেখিয়ে বলে, তোর সত্য আমি বের করতে বেদ্যপ বড় ভাইয়ের পিছে লাগিস? আমার সাথে লাগতে তোর আরো 200 বার জন্মগ্রহণ করা লাগবে। কথাটা বলে শুদ্ধ ফারার হাত ধরে পাশে থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠে শুদ্ধ ফারার দিকে চেয়ে বলে, কি হয়েছে পাখি, তুমি রেগে আছো কেন আমার উপর? আমাকে ইয়ে কিনে দেয়, তোমাকে ইয়ে কিনে দেয়নি বলে? ফারা ভ্রু কুচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর চোখে মুখে দুষ্টুমি। ফারা মন খারাপ করে বলে, আমাদের বিয়ের ডেট ঠিক করছো না কেন? শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। তার ফোনে কল আসায় পকেট থেকে ফোন বের করে নাম্বারটা দেখে ফারার দিকে চেয়ে মৃদুস্বরে বলে, 2 সপ্তাহ ওয়েট করো, ইরফান থাকবে না, তাই এগোতে পারছি না, নয়তো লেট হতো না। কথাটা বলে কল রিসিভ করে খুব সিরিয়াসভাবে কথা বলায় ব্যস্ত হয়। ঘাট বাকি ফারার দিকে তাকালে দেখলো ফারা তার দিকে চেয়ে আছে। শুদ্ধ বা হাত বাড়িয়ে ফারার ডান হাত আঁকড়ে ধরে। এরপর কথা বলতে বলতে ফারা ডান হাতের উল্টো পিঠে একটু পরপর চুমু খায়। মায়েরা ইরফানের পাশে সিটে বসে আছে। ইরফান মনোযোগ সহকারে গাড়ি চালায়, সাথে কানে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে ঝরঝর করে ইংলিশে কথা বলছে। মায়েরা বুঝতে পারছে না ঠিক, কিন্তু একটু পরপরই ইরফানের দিকে তাকাচ্ছে। মূলত কাল রাতের কথা ভাবছে। ইরফানকে কেমন অন্যরকম লাগছে। কালকে রাতের ঘটনাটুকুই ভুলতে পারছে না। ইরফান কি তাকে উদ্দেশ্য করেই গিয়েছে? মায়েরাকে যখন ব্যালকনিতে সোজা করে দাঁড় করিয়েছিল তখন মায়েরা ইরফানকে জিজ্ঞাসা করেছিল। আপনি কি হেসেছেন? ইরফানের গম্ভীর স্বরে উত্তর ছিল নো। এরপর মায়েরা জিজ্ঞাসা করলো, আপনি গান গাইলেন কেন? ইরফানের সে একই উত্তর ছিল। মাই উইশ। ইরফান কথা বলার মাঝে একবার মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকে চেয়ে আছে। গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলে, হোয়াট? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমায় পছন্দ করেন? ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে। নো। একটু থেমে বলে, ইউ আর দ্যাট গার্ল আই নেভার লাইক অ্যান্ড আই নেভার উইল। মায়েরা একটা কথাও বলল না। একা একাই বেশ কসরত করে গাড়ির দরজা খুলে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে বলে। হোয়াট? মায়েরা চোখ নিচে নামিয়ে ছোট করে বলে। ক্লাস শুরু হয়ে যাবে। ইরফান কিছু বলল না। গাড়ির আধা খোলা দরজা খুলে দিতে সে নিজেই মায়েরার দিকে এগিয়ে আসে। মায়েরার সাথে ইরফান ঘেঁষে আছে। মায়েরা শক্ত হয়ে বসে থাকলো। ইরফান গাড়ির দরজা খুলে দিয়ে মায়েরার উদ্দেশ্যে বলে, ছুটির পরে ভেতরে থাকবে।
বের হবে না, ওকে? মায়েরা হালকা মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে স্কুলে গেটের ভেতর যায়। ইরফান মায়েরাকে ভেতরে যেতে দেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ক্লাসে গেল না, সরাসরি কমন রুমের দিকে পথ ধরে। আজ মিলা কলেজে আসবে না বলে দিয়েছে। মায়েরার আরও বেশি মন খারাপ হলো। মাথা নিচু করে চুপচাপ হেঁটে কমন রুমের এক কোনায় গিয়ে বসে। এক সাইডে রাখা বেঞ্চের কোনায় গিয়ে বসে মাথা গুজে রাখে দু হাতের উপর। ইরফানের বলা কথাটায় তার ভীষণ খারাপ লাগছে। ইরফানের কাল রাতের করা কাজগুলোয় আবার উপরের এই ইরফানের সাথে কেমন গুলিয়ে গেল। বিড়বিড় করে। নিশ্চয় শিশুওয়ালা। ভার্সিটি এসে ফারা নুসরাতের সাথে টুকটাক কথা বলছিল। নুসরাত আফসোসের সুরে বলে, তুই অন্য কাউকে খুঁজে পাসনি? আমাদের স্যারকেই জামাই বানানো লাগলো। এখন একটু মজা করেও বলতে পারবো না যে দুলাভাই বিয়ে ট্রিট দিন। পাশ থেকে সাজিদ বিরক্তি কণ্ঠে বলে, তুই খাসনি জীবনে, এখন ওর জামাই থেকে তোর হাতানো লাগবে কেন? নুসরাত রেগে মেগে সাজিদের দিকে আঙ্গুল উঠিয়ে বলে, এই কালামানিক, আমার ইচ্ছা ছিল আমি খাবো, তাতে তোর 14 গোষ্ঠীর কি? জীবনে তো 10টা টাকার কিচ্ছু খাওয়ালো না, কিপটুস শালা। সাজিদ রেগে বলে। তোকে আজ খাবারের মধ্যে চুবাবো। নুসরাত দ্রুত সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, এই সত্যি 10-12 প্লেট ফুচকা খাওয়ালেই হবে দোস্ত। সাজিদ চোখ ছোট ছোট করে বলে, রাস্তায় এত অভুক্ত কুকুর থাকতে তোকে কোন দুঃখে খাওয়াতে যাব আমি? সাজিদের কথা শুনে ফারা শব্দ করে হাসতে লাগলো। নুসরাত দাঁত কটমট করে তাকালো সাজিদের দিকে, রেগে বলে, তুই কোনোদিন বউ পাবি না, মিলিয়ে নিস। সাজিদ মনে মনে হেসে বলে, সামান্য খাবার না পেয়ে সব অভিশাপ দেওয়া ঠিক নয়। কুকুররা খেয়ে যা অবশিষ্ট রাখবে ওর মধ্যে তোকে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করে দেব। সাজিদের কথা শুনে নুসরাত চেঁচিয়ে বলে, কালামানিকের বাচ্চা, তোকে আমি দেখে নিব। সাজিদ পাত্তা দিল না, মনে মনে একটু হাসলো। ওপরে মুখাবব স্বাভাবিক রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রাচুলেশনস দোস্ত। ফারা মৃদু হাসলো। শুদ্ধ ভার্সিটির এক কোনায় দাঁড়িয়ে ফারাকে দেখছিল। ফারাকে ক্লাসরুমের দিকে যেতে দেখে সেও যেতে নিয়ে থেমে গেল ইরফানকে দেখে। ইরফান তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিজের শার্ট ঠিক করতে করতে চোখ ছোট ছোট করে বলে, কি অদ্ভুত, আমাকে এভাবে দেখছিস কেন? বউ পাত্তা দিচ্ছে না। ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে। গতকাল অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে একটা কথা মনে পড়েছে। মায়েরা তাকে বুড়ো বলে সম্বোধন করেছিল। সে কি আসলেই বুড়ো? ব্যাপারটা ভাবতে কেমন বিশ্রী অনুভূতি হলো। তবুও নিজেকে দমাতে না পেরে শুদ্ধ থেকে শুনতে এসেছে তাকে কি বুড়োদের মতো লাগে কিনা কোনোভাবে। শুদ্ধ ইরফানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে পকেট থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে। এরপর মাস্কটি মুখে দিতে দিতে বলে, না, মানুষের নজর আর নেওয়া যাচ্ছে না। শুদ্ধ বাবু, তোকে এত কিউট হতে কে বলেছিল বলতো? শেষমেশ ছেলেরাও নজর দিচ্ছে তোর উপর। আমার বউটার হকের দিকে আর কত জনের যে নজর পড়বে। শুদ্ধর কথা তীব্র আফসোস ছড়ে। ইরফান রেগে টান মেরে শুদ্ধর হাত থেকে মাস্ক ছুঁড়ে ফেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইন্নানিল্লাহ, আমার কোটি টাকার মাস্ক। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওর প্রাইস অনলি 10 টাকা। শুদ্ধ অসহায় মুখ করে বলে, ওটা আমার বউয়ের সম্পদ ঢাকার মাস্ক ছিল, তাই ওটার দাম কোটি টাকা। বেসুরা গলায় গায়, বোঝে না রে, বোঝে না, কেউ যে আর বোঝে না। শুদ্ধর বুকে কত ব্যথা, কষ্টের ঠেলায় ব্যথা হয় মাথা। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে বলে। থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ করো। শুদ্ধ মেকি হেসে বলে। ওকে ডিয়ার। ইরফান শুদ্ধকে ছেড়ে সোজা হয়ে প্যান্টের পকেটে দু হাত রাখে। এরপর বহু কষ্টে কয়েকটা শব্দ জিভ ঠেলে বের করে। আমাকে দেখতে বুড়োদের মতো লাগে? শুদ্ধ ইরফানের কথাটা শুনে অবাক হয়ে তাকায়, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে হেসে বলে, ইয়া আল্লাহ, তুই এই সত্যি কথা কি করে জানলি দাদু? তোকে তো এক পারফেক্ট দাদু দাদু লাগছে। দাদু রে দাদু, হো দাদু, কি কিউট দাদু। ওগো বুড়ো দাদু। ইরফান রেগে দাঁত কিরমির করে বলে। হোয়াট দ্য হেল? শুদ্ধ দ্রুত জায়গা প্রস্থান করতে গিয়ে দৌড় দিয়ে একটু গিয়ে থেমে যায়। ইস, এটা ভার্সিটি, এভাবে দৌড়ালে স্টুডেন্টরা কি ভাববে? পিছু ফিরে ইরফানের দিকে একবার তাকালো। শুদ্ধ বুঝলো না ইরফানের কি হয়েছে, তবে ইরফানের কাণ্ডে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এ আবার নিজের চেহারা নিয়ে কবে ভাবতে শুরু করলো? ছোটবেলায় ইরফান প্রথম প্রথম যখন তাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে তার সাথে বের হতো, শুদ্ধকে যে কতজন জিজ্ঞাসা করতো ইরফান বিদেশি নাকি। এজন্যে শুদ্ধর উত্তর দিতে দিতে মুখে ফেনা উঠে যেত যে ইরফান তার রক্তের মামাতো ভাই। শুদ্ধর কাছে নর্মালি লাগে, ছোট থেকে একসাথে থাকছে। তবে মানুষের কথা শুনে ইরফানকে পরখ করত। গায়ের রংটা একটু বেশি ফর্সা, সাথে চোখের মনি বাদামি। শুদ্ধর তো ছেলে হয়েও ইরফানকে দারুণ লাগে, তাহলে মেয়েদের আরও কেমন লাগবে? আর এই গর্ধব নিজের চেহারা নিয়ে পড়েছে। শুদ্ধদের গ্রামের অনেক মেয়েরাই ইরফানের দিকে তাকিয়ে থাকলে ইরফান তার উপর রেগে যেত। কি জ্বালা, সে কি ওদের তাকাতে বলেছে? ইরফানের রাগের শিকার হতেও অবশ্য ভালোই লাগতো, এখনো লাগে।
গ্রামের এক মেয়ের সাথে একবার লাইন লাগিয়ে দিতে প্রথম ধাপ অতিক্রম করেছিল, অমনি ইরফানের হাতে থাপ্পড় খেয়েছিল। ছোটবেলার কথা মনে করে শুদ্ধর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। বেশ ভালো ছিল সেই দিনগুলো। কলেজ থেকে বাড়ি ফিরে মায়েরা গোসল করে বের হলো, এরপর নামাজ পড়ে নিল। ভীষণ গরম পড়েছে। ইরফান তাকে নামিয়ে দিয়ে অফিসে গিয়েছে। মায়েরার মনটা খারাপ। সকালে ইরফানের বলা ওই কথাটুকু সে মেনে নিতে পারছে না। ইরফান তাকে ধোঁয়াশার মাঝে রাখে। সে যখন ইরফানকে একটু একটু বুঝতে চায়, তখনই ইরফান তার চাওয়ার উপর এক গাদা বিরক্তির কারণ ঢেলে দেয়। মেজাজ খারাপ লাগে মায়েরার। অসহ্য একটা লোক। এই লোক তাকে পছন্দ করবে না, সে ওই লোককে ভালোবাসবে না। কথাগুলো ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছলো। পরনে একটা প্লাজো, উপরে একটা গোল পাতলা জামা। মায়েরা জানে না এগুলোর নাম, তবে গরমে বেশ আরাম পাওয়া যায়। ইরফান হয়তো এনে দিয়েছিল, ঘরে এসি দেওয়া। মায়েরার গরম অনুভূত হলো না, তাই সে মনে মনে ভাবলো আজ সে শাড়ি পরবে। ইরফানের দাদির দেয়া শাড়ি নয়, ভালো শাড়ি, একদম মার্জিতভাবে সুন্দরভাবে। ভাবনা অনুযায়ী মায়েরা কাভার্ড খুলে শাড়ি হাতালো। বেশ অনেকগুলো শাড়ি পেয়েছে। মায়েরার কোনোটাই বাসায় পরার মতো লাগছে না। হঠাৎ মনে পড়লো তার শাশুড়ি বেশ কয়েকদিন আগে তাকে কয়েকটা সুতির শাড়ি দিয়েছিল। মায়েরা ওগুলো নিচের দিকে তাকে রেখেছিল, তার মনেই নেই। সেখান থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে এর মাঝে থেকে একটা পার্পেল কালারের শাড়ি চুজ করলো মায়েরা। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে শাড়িটা গায়ে জড়ালো। একদম পারফেক্ট লাগছে। এইটা পরে মনে হচ্ছে এই শাড়ি বাসাতে পরার জন্যই। মায়েরার মূলত মন খারাপ, এজন্য তার শাড়ি পরতে ইচ্ছে হলো। নিজেকে আয়নায় দেখে সত্যি সত্যি একটু হলেও মন ফুরফুরে লাগলো। নিজেকে পরিপাটি করে ব্যালকনিতে যায়। ব্যালকনিতে সে নয়নতারার গাছ লাগিয়েছিল, সেখানে বেশ ফুল ফুটেছে। মায়েরা কয়েকটা গাছের সবগুলো ফুল বসে বসে ছিল। অনেকগুলো হয়েছে। মায়েরা শাড়ির আঁচলে ফুলগুলো নিয়ে ঘরে এসে বেডের উপর রাখে সব। এরপর কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞাসা করে। মা আপনার কাছে সুই আছে? রুমা নেওয়াজ মায়েরার মাথা থেকে পা পর্যন্ত দেখলো। শাড়ি পরে মেয়েটাকে বেশ ভালো লাগছে, সাথে আগের চেয়ে কিছুটা বড় বড় লাগছে। ইরফান মায়েরাকে ছোট ছোট বলে মানত না, এখন তার ছেলেটা অনেকটাই মেনে নিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তার মনে হয় ইরফান এইভাবে মায়েরাকে দেখলে এখনো যেটুকু মানতে নারাজ সেটুকুর ঘাটতিও পূরণ হবে। অতঃপর মায়েরার উদ্দেশ্যে বলে, তোমাকে আরও কয়েকটা এরকম শাড়ি আনিয়ে দিব। এখন থেকে শাড়ি পরবে, বুঝেছো? মায়েরা বাঁকা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। সে চাইল সুই, আর ইনি তাকে বলছে শাড়ির কথা। রুমা নেওয়াজ কিছু না বলে তার ঘরের দিকে চলে গেলেন। মায়েরা বিরক্ত চোখে তাকিয়ে রইল। তার কাছে ইরফান আর তার শাশুড়িকে এক গোয়ালের গরু লাগে। মায়েরার ইরফান আর তার শাশুড়িকে বলতে ইচ্ছা করে, হাসলে কি পাপ হবে? এই জন্য হাসেন না। বিশ্বাস করুন, হাসলে পাপ হয় না। আপনারা এবার হাসতে পারেন। ভাবনার মাঝে রুমা নেওয়াজ ঘর থেকে বেরিয়ে এসে মায়েরার দিকে সুই সুতো এগিয়ে দেয়। মায়েরা অবাক হয়। সে ভেবেছিল দিবে না বা নেই, তাই সে চলে যেতে নিয়েছিল, আর ইনি সুইয়ের সাথে সুতো এনেছে। মায়েরা খুশি হয়ে রুমা নেওয়াজের থেকে সুই সুতো নিয়ে স্বভাবসুলভ হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মা। কথাটা বলে উল্টো ঘুরলে রুমা নেওয়াজ বলে ওঠে। মায়েরা আবারও উল্টো ঘোরার আগে রুমা নেওয়াজ হাতের তোয়ালে দিয়ে মায়েরার মাথা মুছতে মুছতে বলে, মাথা না মুছে জ্বর সর্দি বাঁধিয়ে কি প্রমাণ করতে চাও? তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাড়ির সব পানির কাজ করায়? মায়েরা থমথমে মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি অদ্ভুত কথাবার্তা, সে তো এসব ভাবেইনি। রুমা নেওয়াজ মায়েরার মাথা মুছে দিয়ে তার ঘরে যেতে যেতে বলে, কাজ শেষে সুই ফেরত দিয়ে দিবে। মায়েরা মাথা নেড়ে সম্মতি দিয়ে তার ঘরের দিকে যায়। তার কি রিয়েকশন দেওয়া উচিত, তবে রুমা নেওয়াজের এই কাজটা তার ভালোই লাগলো। আবার খোঁচা দেওয়ায় বিরক্ত লাগলো। এদের মা ছেলের ঘাড়ের সব রগ যে তেরা, এটা মায়েরা বুঝে গিয়েছে। ঘরে গিয়ে মায়েরা শুয়ের মাঝে সুতা লাগায়। এরপর একটা একটা করে ফুল দিয়ে মালার মতো বানায়। এরপর প্রায় অনেকগুলো বানায় হাতের মাপে। গ্রামে থাকতে এসব কত করতো, আজ অনেকদিন পর করতে পেরে বেশ ভালো লাগছে মায়েরার। এসব করতে করতেই সন্ধ্যা নেমে যায়। মায়েরার মোট 6টা মালার মতো বানিয়ে সুই তার শাশুড়ি মাকে দিয়ে আসে। এরপর ঘরে এসে মাগরিবের নামাজ পড়ে হাতের মাপের মালাগুলো নিয়ে দু হাতে তিনটে তিনটে করে পড়লো। ফুলগুলো অনেক ঘন ঘন হয়ে থাকায় দেখতে বেশ সুন্দর লাগছে। মায়েরা দুহাত সামনে এনে মৃদু হাসে। এশার নামাজ পড়ে মায়েরা বসে বসে তার ফোন স্ক্রল করছিল, যদিও সন্ধ্যার পর পড়েছে। আপাতত ভালো লাগছে না, তাই ফোন নিয়েছে। ইরফান ঘরে এসে মায়েরাকে দেখলো মেয়েটা উল্টো হয়ে শুয়ে ফোনের মধ্যে যেন ঢুকে রয়েছে। সে রুমে এসেছে, তাকালো না। ইরফান বিরক্ত হলো, এগিয়ে এসে মায়েরার সামনে থেকে ফোন কেড়ে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে আমার ফোন! বলতে বলতেই মাথা উঁচু করে ইরফানকে দেখে চুপ হয়ে যায়। দ্রুত সোজা হয়ে উঠে বসে। ইরফান তীক্ষ্ণ চোখে ফোনের দিকে চেয়ে আছে। মায়েরা রিলস দেখছিল, কাচ্চি বিরিয়ানি রান্নার ভিডিও। ইরফান আর চোখে একবার মায়েরার দিকে তাকালো। এরপর ফোনের আলো অফ করে তার ড্রয়ারে রেখে ড্রয়ার লক করে রাখলো। মায়েরা দেখলো ইরফানের কাজ। বিরক্তির চোখে তাকালো ইরফানের দিকে। এই লোকটার কি তার কিছুই ভালো লাগে না? মায়েরা রেগে মেগে অনেক কথা শোনাতে ইচ্ছা হলো, কিন্তু সে কিছু বলল না।
অসহ্যকর লোক, একটা কথা বলবে না এই লোকের সাথে সে। সকালেও তাকে উল্টোপাল্টা বলেছে, তার মন খারাপ ছিল, নিজে নিজে ভালো করলো। আর এই বিরক্তিকর লোকটা তাকে একটু ভালো থাকতে দেখলে যেন গায়ে আগুন লেগে যায়। মায়েরা মুখ ফুলিয়ে রাখে। ইরফান তার পরনের ব্লেজার শার্ট খুললো, হাত ঘড়ি খুলতে খুলতে মায়েরার দিকে একবার তাকায়। মায়েরা দু হাঁটুতে থুতনি ঠেকিয়ে রেখেছে। মায়েরাকে দেখতে একটু অন্যরকম লাগছে। খেয়াল করলো মায়েরা আজকে পার্পেল কালারের শাড়ি পরেছে। ইরফান গম্ভীর গলায় বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা কিছু বলল না, মাথা নিচু করে মুখ বাঁকালো। তার ইচ্ছে হয়েছে সে পড়েছে। ইরফান মায়েরাকে চুপ দেখে এগিয়ে এসে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়েরা এবারও কিছু বলল না। সে পণ করেছে ইরফানের সাথে কথা বলবে না। ইরফানের বিরক্ত লাগলো মায়েরাকে এখনো চুপ থাকতে দেখে আবার ধমকে বলে, স্টুপিড গার্ল। এরপর ওয়াশরুমে চলে যায়। ইরফান ওয়াশরুমে যেতেই মায়েরা বেড থেকে নেমে টেবিলের উপরে রাখা ইরফানের ফোন নেয়। সেও এই ফোন লুকিয়ে রাখবে বলে ভাবলো। তার মনে পড়লো ইরফানের ফোনে কার যেন পিক দেখেছিল। এইভাবে ফোনের লক খুলতে চাইলো বাটফ্লাওয়ার লিখে, কিন্তু পাসওয়ার্ড ভুল দেখায়। মায়েরার এত রাগ হলো, এই লোকটা সব তার ইচ্ছের বিরুদ্ধে করে। রেগে মেগে ইরফানের ফোন ছুঁড়ে ফেললো। ছুঁড়ে ফেলার সাথে সাথে দু হাতে নিজের মুখ চেপে বলে ওঠে, ইন্নালিল্লাহ। দৌড়ে গিয়ে ইরফানের ফোন কুড়িয়ে নিয়ে চেক করলো ঠিক আছে কিনা। উপরের গ্লাস ফেটে গিয়েছে। মায়েরার চোখে মুখে অসহায়ত্ব শেষ। ইরফান তাকে কাঁচা চিবিয়ে না খায়। ফোন যেখানে ছিল সেখানেই রেখে মায়েরা ভদ্র হয়ে বেডের উপর গিয়ে বসে। তখনই ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। শাওয়ার নিয়েছে। মায়েরা আর চোখে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে দেখে। তখনই তার ফোনে কেউ কল করে। ইরফান এগিয়ে গিয়ে ফোন রিসিভ করতে গিয়েও স্ক্রিনের উপর চোখ পড়লে ভ্রু কুচকে যায়। মাত্র ভালো ফোন রেখে গিয়েছে, এত বড় ফাটাদা কিভাবে পড়লো? ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ফোন নিজেকে থাপ্পড় মেরেছে নাকি? ইরফানের কথা শুনে মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। দ্রুত বলে ওঠে, আমি ফেলিনি আপনার ফোন। কথাটা বলে মায়েরা জিভে কামড় দেয়। দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে গভীর স্বরে বলে, ও আই সি। কথাটা বলে সামান্য ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে। লিটল গার্ল। এরপর কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মায়েরা ইরফানকে কথা বলতে দেখলো, মন খারাপ করে বসে রইল। একটু পর বেড থেকে নেমে ব্যালকনিতে যায়। ইরফান মায়েরাকে ব্যালকনিতে যেতে দেখে কথা বলতে বলতে সেও ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। মায়েরা পিছু ফিরে ইরফানকে দেখেই আবারও সামনে তাকালো। ইরফান আর মিনিট দুই কথা বলে ফোন রাখলো। এরপর মায়েরার উদ্দেশ্যে বলে, রুমে এসো। মায়েরা যেন ইরফানের কথা শুনেনি। ইরফান ছোট ছোট চোখ করে তাকালো। এত শান্ত মেয়ে মায়েরাকে সে টলারেট করতে পারছে না। রেগে বলে, এই স্টুপিড, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়েরা তবুও কথা বলল না। ইরফান মায়েরাকে টেনে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কথা বলবি নাকি থাপ্পড় খাবি? মায়েরার চোখ টলমল করে উঠে মাথা উঁচু করে ভারী গলায় বলে, আপনি একটা অসভ্য লোক। আমি কথা বলবো না আপনার সাথে, সরুন বলছি। বলতে বলতে দু হাতে ইরফানের উদাম বক্ষে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান হাতের ফোন ব্যালকনির কোনায় থাকা টেবিলের উপর ফেলে রেখে বা হাতে মায়েরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ডান হাত মায়েরার গালে রেখে শীতল কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা চুপ করে থাকে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, এই শাড়ি কোথায় পেয়েছো? মায়েরা নাক টেনে বলে, মা দিয়েছে। ইরফান মায়েরার গলা পেরিয়ে চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে বলে, শাড়ি পরেছো কেন? মায়েরা চুপ থাকে। ইরফান মায়েরার ঘাট থেকে চুলগুলো সরিয়ে মায়েরার ঘাড়ে ঠোঁট দাবিয়ে চুমুয়াকে মায়েরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান ধীরে ধীরে মায়েরাকে তার দিকে টেনে নেয়। এলোমেলো হয় খানিক। মায়েরা ইরফানের দিকে হেলে যায় না চাইতেও। ইরফান সূক্ষ্ম হাসলো, বিড়বিড় করে। মাই বাট ফ্লোর। মায়েরা তার শাড়ি খামচে কাপা কণ্ঠে বলে, কি করছেন? ইরফান থামে। শুকনো গলা ভিজিয়ে মায়েরার গলা থেকে মুখ উঠিয়ে নেয়। চোখ দুটো লাল। অন্ধকারে মায়েরা দেখতে পেল না। ইরফান মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মৃদুস্বরে বলে, গ্রামে যাব, রেডি হয়ে নাও ফার্স্ট। কথাটা শুনে মায়েরা যেন একটা ঘোরের মাছ থেকে ফিরল। অবাক হয়ে বলে, সত্যি নিয়ে যাবেন? ইরফান ছোট্ট করে বলে, আজকে ব্যাক করব, সো ফার্স্ট রেডি হও। মায়েরা এবার ইরফানের ডান হাত ধরে আবদার করে। আজকে রাতটা থাকি প্লিজ। ইরফান সাথে সাথেই শব্দ করে বলে ওঠে, ইম্পসিবল। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান নিজেও থতমত খায়। ভয়েস টোন না চাইতেও কেমন দৃঢ় হয়ে গিয়েছে। কিন্তু ওই স্টুপিড বয়ের সাথে রাতে থাকা অসম্ভব। তার বউয়ের কাছে এসে ভাগ বসায়। অতঃপর মায়েরার দিকে চেয়ে বলে, তোমার ভাই স্টুপিড বয়। মায়েরা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই শুধু স্টুপিড, আর আপনি হলেন আসমান থেকে নেমে আসা ফেরেশতা। অসহ্য লোক একটা। আমার এইটুকু ছোট ভাইয়াকেও কথা শোনায় আপনি? ইরফান কিছু বলতে গিয়েও বলল না। মায়েরাকে আগের রূপে দেখতে পেয়ে ভালো লাগছে তার। কিছু না বলেই মায়েরার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বলে, ফার্স্ট করো।
মায়রার কথা না বাড়িয়ে রেডি হতে লাগলো। না থাকলেও গিয়ে দেখতে তো পাবে, একটু সময় থাকতে পারবে, এটাও শান্তি। এই ভেবেই মন ফুরফুরে হয়ে গেল। ইরফান বাড়ির মেন গেটে দাঁড়িয়ে আছে। মায়রা জুতোর র্যাকে তার জুতো খুঁজে পায় না। ইরফান বিরক্ত হয়ে নিজেই এসে জুতোর র্যাক মেলে ধরে। পুরো র্যাক ফাঁকা দেখে ইরফান অবাক হয়। সে মায়রাকে যতগুলো জুতো কিনে দিয়েছিল তা দিয়ে এই র্যাক পুরো ভরে গিয়েছিল। সব গেল কোথায়? সোজা হয়ে দাঁড়িয়ে মায়রার দিকে তাকালে মায়রা বলে ওঠে, আমি তো এইখানেই রেখেছিলাম, রিতা জানে হয়তো। ইরফান গলা উঁচু করে রিতাকে ডাকে। রিতা ইরফানের গলা পেয়ে এক প্রকার দৌড়ে আসে। ইরফান গম্ভীর গলায় বলে, ওর জুতো কোথায়? রিতা দ্রুত এই র্যাক থেকে কিছুটা দূরে থাকা র্যাক থেকে মায়েরার জুতো বের করে এনে রাখে। এই র্যাক পরিষ্কার করেছিল সে, তাই মায়েরার জুতো এখান থেকে সরিয়েছিল। ইরফান গম্ভীর গলায় বলে, বাকিগুলো কোথায়? রিতা অবাক হয়ে বলে, আর তো নাই ভাইজান। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা জুতো জোড়া পরে সোজা হয়ে দাঁড়ায়। এরপর ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, আমি এগুলো আমার পরিচিত সবাইকে দিয়ে দিয়েছি, আমার জন্য 2 জোড়া রেখেছি, বুঝেছেন? ইরফান বিস্ময়ের দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। তার মনে পড়লো সে যখন মায়েরাকে বার্ড ফ্লাওয়ার দিয়েছিল তখনও মায়েরা তার দেওয়া বার্ড ফ্লাওয়ার সবাইকে বিলিয়ে দিয়েছিল। সে ধরে নিল তখন মায়েরা জানতো না তার কথা, কিন্তু এখন ইরফানের চোয়াল শক্ত হয়। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগান্বিত চোখে মায়েরার দিকে তাকায়। ইচ্ছে করছে এক থাপ্পড় দিতে, আজ মানুষ বানাতে। আর সহ্য করা যাচ্ছে না একে। মায়েরা ইরফানকে দেখে একটু ভয় পায়, মনে হচ্ছে অনেক রেগে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়েরার মুখ ডান হাতে শক্ত করে চেপে রাগান্বিত স্বরে বলে, কি বললি? আরেকবার বল। মায়েরা মুখে ব্যথা পায়। ইরফানের আচরণেও অবাক হয়। আজ অনেকদিন পর যেন আগের ইরফানকে দেখতে পেল। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, কাকে দিয়েছো এসব? স্পিক আপ। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও রেগে বলে, কেন দিয়েছিস যেগুলো? বল। আমার কোনো জিনিসের ভ্যালু নেই কেন তোর কাছে? বল। মায়েরা ঢোক গিলে আবারও কাপা কাপা কণ্ঠে বলতে চায় কিছু, তার আগে গালে শক্ত থাপ্পড় পড়ে। মায়েরা হুমড়ি খেয়ে পড়ে। ডান দিকে হেলে গিয়ে জুতোর র্যাকের সাথে কপাল গিয়ে ঠেকে। রিতা দৌড়ে এসে ধরার আগে ইরফান টেনে মায়েরাকে তুলে বা হাতে মায়েরার গাল শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এত দয়া শরীর তোর? কোথায় পেয়েছিস এত দয়া? পুরো পৃথিবীর জন্য এত মায়া, এত দয়া, সব ছোটা ভস্তর। কথাটা বলে মায়েরার একই গালে আগের চেয়েও জোরে আরেকটা থাপ্পড় মেরে দেয়। এতদিন পর এত শক্ত একটা থাপ্পড় খেয়ে মেয়েটার মাথা এমনিতেই ঘুরছিল। আবারও আরেকটা থাপ্পড় খেয়ে মায়েরার মনে হলো গাল ছিঁড়ে গেল, কান ফেটে গেল। মায়েরা আবারও হুমড়ি খেয়ে পড়ে যায়। জুতোর র্যাকের সাথে আগের চেয়েও জোরে ধাক্কা খায়। ডান পাশের কপালের কোণে বেশ জোরে লেগেছে। মায়েরার মাথা ঝিমঝিম করে ওঠে। চারিপাশ কেমন অন্ধকার লাগে। রুমা নেওয়াজ ইরফানের চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। ইরফানকে এভাবে মায়েরাকে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। ইরফান মায়েরার দিকে আবারও এগোনোর আগে রুমা নেওয়াজ 2 হাতে ইরফানকে ঠেলে শব্দ করে বলে ওঠে, ইরফান থেমে যাও। ইরফান এখনও জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ বাইরে বেরিয়েছিলেন। ভেতরে প্রবেশ করে ভেতরের অবস্থা দেখে তার চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফানকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে। মায়েরার পাশে রিতা বসে মায়েরাকে আগলে নিয়েছে। তারেক নেওয়াজ মায়েরার পানে চেয়ে রইল মায়া ভরা চোখে। মেয়েটা মাথা নিচু করে আছে, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে, যেন বৃষ্টি ঝরছে। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকালো। ইরফান এখনো মায়েরার দিকে ভস্ম করে দেওয়া চোখে চেয়ে আছে। তারেক নেওয়াজের রাগ হয়, প্রচণ্ড রাগ, আর নিতে পারছেন না। ইরফানকে সামনে গিয়ে দাঁড়ালো। তারেক নেওয়াজ রাগান্বিত স্বরে বলে, আমার মেয়ের গায়ে হাত তুলেছো কেন? ইরফান কোনো উত্তর করলো না। তার দৃষ্টি মায়েরার প্রাণে, চোখে মুখে এখনো রাগ ঝরছে। তারেক নেওয়াজের পছন্দ হলো না ইরফানের এই স্বভাব। ভীষণ চটল আজ ছেলের উপর। হঠাৎ ইরফানকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। তখনই ভেতর থেকে টিনা বেগম বেরিয়ে এসে তার ভাই তারেক নেওয়াজের হাত আটকে ধরে বিস্ময় কণ্ঠে বলে, কি করছো ভাই? এভাবে মারছো কেন ইরফানকে? তারেক নেওয়াজ তার বোনের হাত ছাড়িয়ে নিলেন। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমি তোমাকে মানুষ করতে পারলাম না ইরফান। কথাটা বলে দুর্বল পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসলেন। তার শরীর খারাপ লাগছে। তিনি ভেবেছিলেন ইরফান মায়েরাকে মেনে নিয়েছে। এতদিন পর এসে এই সিনারি দেখে সে আর নিতে পারছে না। টিনা বেগম বিস্ময় চোখে ইরফানকে দেখলো, সাথে মায়েরাকে মেঝেতে বসে ওভাবে নীরবে চোখের পানি ছেড়ে দিতে দেখে অবাক হলো। ইরফানের দৃষ্টি মায়েরার পানে। রাগ কমেছে কিনা। র্যাকে একটা জোরে সোরে লাথি বসিয়ে হনহন করে বাইরে চলে যায়। মায়েরা জুতোর র্যাকের পাশেই হাত রেখেছিল। ইরফান লাথি দেয়া হাতের কয়েকটা আঙ্গুল চাপায় পড়ে। মায়েরার মনে হলো জান বের হয়ে যাবে, তবু মেয়েটা একটা শব্দ বের করলো না। ধীরে ধীরে আহত হাতটি বের করে আনে। টিনা বেগম দ্রুত এগিয়ে গিয়ে মায়েরার সামনে বসে মায়েরাকে আগলে নিল। মায়েরা যেন একটা মায়ের কোল পেল এতক্ষণে। টিনা বেগমকে জড়িয়ে ফুপিয়ে উঠল।
রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায়। টিনা বেগম মায়রার গালে নজর করলে দেখলো আঙ্গুলের ছাপগুলো যেন মায়রার ফর্সা গালে জলজল করছে। টিনা বেগম মায়রার মুখ মুছে দিলেন আলতো করে, মৃদুস্বরে বলেন, কান্না থামা মা। মায়রা দুহাতে টিনা বেগমকে জড়িয়ে রাখলো। কান্না থামে না মেয়েটা। টিনা বেগম ধরে ধরে নিয়ে গিয়ে তারেক নেওয়াজের পাশে মায়রাকে বসিয়ে দেয়। মাথার এলোমেলো হিজাব খুলে দেয় নিজ হাতে। মায়রার দিকে পানি এগিয়ে দেয়। মায়রা একটু পানি খেয়ে মাথা নিচু করে থাকে। টিনা বেগম মায়রার পাশে বসে মায়রাকে জড়িয়ে নিল তার সাথে। মায়রা টিনা বেগমের কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা দিয়ে অশ্রু গড়ায়। তারেক নেওয়াজ অসহায় চোখে মায়রার মলিন মুখটার দিকে চেয়ে রইল। হাত বাড়িয়ে মায়রার মাথায় হাত বুলিয়ে তুই সম্বোধন করে বলে, আমায় ক্ষমা করিস মা। আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমি তোর নিজের বাবা হতে চেয়েছিলাম, কিন্তু তা তো হতেই পারলাম না। উল্টো আমার ছেলেকে দিয়ে তোর ওপর নির্যাতন বাড়িয়ে দিয়েছি। কথাটা বলে তারেক নেওয়াজ এক দীর্ঘশ্বাস ফেলে তার ঘরের দিকে চলে যায়। রুমা নেওয়াজ মায়রার জন্য ভাত বেড়ে টিনা বেগমের কাছে গিয়ে বলে, ওকে খাইয়ে দিও। টিনা বেগম মাথা নেড়ে বলে, আচ্ছা ভাবি। রুমা নেওয়াজ তার স্বামীর পিছু গেলেন। তিনি বুঝেছেন তারেক নেওয়াজ আজকের ঘটনাটা নিয়ে বেশ কষ্ট পেয়েছেন। ইরফানের উপর তার নিজেরও কেন যেন অনেকটা রাগ হলো। এই বাচ্চা মেয়েটাকে এভাবে মারে তার ছেলেটা, কিন্তু তিনি কি করবেন? ইরফান কি কখনো শুধরাবে না? আজকেই ভেবেছিল ইরফান মায়রাকে মেনে নিয়েছে, অথচ আবারও সে আগের সিন। রুমা নেওয়াজের ভেতর থেকে একটা হতাশার শ্বাস বেরিয়ে আসে। টিনা বেগম হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে মায়রার সামনে ধরলে মায়রা মুখ ফিরিয়ে ভাঙা গলায় বলে, খাবো না আম্মাজান, আমি ঘুমোবো। টিনা বেগম মায়রার মাথায় বা হাত রেখে বলে, বাচ্চামি করিস না মা, খেয়ে ঘুমাবি। রাতে না খেয়ে থাকলে সকালে শরীর তুলতে পারবি না। মায়রা মলিন গলায় বলে, এসবের আমার অভ্যেস আছে আম্মাজান, কিছু হয় না। টিনা বেগম মায়া ভরা চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মেয়েটা কত ভারী কথা বলে দেয়। টিনা বেগম বুঝলেন মায়রা প্রায় রাতে না খেয়ে ঘুমাতো। তিনি জোর করেই মায়রাকে কয়েকবার খাইয়ে দেন। এরপর মায়রাকে তার ঘরে নিয়ে যায়। মায়রা আজ কিচ্ছু বলল না, গায়ের বোরখা খুলে রেখে চুপ করে বেডের এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। টিনা বেগম মায়রাকে দেখলেন। ইরফান কেন এভাবে মারে মেয়েটাকে? মায়রার অনেক কাজ বিরক্তকর হতে পারে, সে নিজেও মায়রার কিছু কাজে বিরক্ত হয়, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে দেখলে কি যে মায়া হয়। তাকে কিভাবে ইরফান মারে? ভদ্রমহিলা সত্যিই নিজেকে অসহায় লাগলো। আসলে ইরফানের জন্য মায়রা নয়, তার ভাইজান কাজটা ভালো করেনি। ইরফান মায়রার মতো মেয়েকে নিতে পারে না। ইরফানের জন্য শান্তশিষ্ট বুঝদার মেয়ে প্রয়োজন ছিল, মায়রা যার উল্টো। আর মায়রার জন্য এরকম একজনের দরকার ছিল যে মায়রার চঞ্চলতা, বোকামি, বাচ্চামি এসব সহ্য করতে পারবে। মেয়েটার গল্প সে তার ভাইয়ের কাছে শুনেছে। তার মায়রার জন্য কান্না আসে কেন যেন। মেয়েটা ভালো থাকাটা বোধহয় ভাগ্যে লেখা নেই। মায়রার হঠাৎই ঘুম ভেঙে যায়। পাশে ফিরে দেখলো টিনা বেগম ঘুমিয়েছে। মায়রা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসে। মাথার কাছে একটা ছোট ঘড়ি দেখলো মায়রা, 11টা বাজে। মায়রা চুপ করে বেশ অনেকক্ষণ বসে থাকলো। এতদিন পর ইরফানের হাতে শক্ত মার খেয়ে মেয়েটার মন বিষিয়ে উঠল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। চোখ মুছে বেড থেকে নেমে দাঁড়ায়, ব্যালকনির দিকে এগিয়ে যায়। ব্যালকনিতে গিয়ে বেশ কিছুক্ষণ একা একা দাঁড়িয়ে থাকে মায়রা, বিষণ্ণ মনে, কিছুটা নীরব, কিছুটা ব্যস্ত শহর দেখে। রং বেরঙের লাইট রাতের অন্ধকারময় চারিপাশটাকে আলোকিত করে রেখেছে। থেকে থেকে গাড়ি, বাইক, ট্রাক সব নিজ নিজ গন্তব্যে ছুটছে। মায়রা নীরব চোখে চেয়ে দেখে। একসময় মাথা তুলে খোলা আসমানের দিকে তাকায়। আজ জ্যোৎস্না নেই, তবুও মায়রার আকাশ ভালো লাগলো। ইরফানের দেওয়া থাপ্পড়গুলোর কথা মনে পড়ল। সেই প্রথম দিকে থাপ্পড় খেয়ে মায়রার শুধু তার না দেখা মায়ের কথাই মনে পড়তো। নিজের জন্য তেমন কষ্ট হতো না, সে তো ইরফানকে ভালোবাসতো না। কিন্তু আজ দুটো থাপ্পড় খেয়ে মায়রার ভীষণ কষ্ট হলো, গালে তীব্র ব্যথা। তবে মায়রাকে সেই শরীরের ব্যথা কাবু করতে পারল না। ইরফানের দেওয়া থাপ্পড় দুটো তার মনে লেগেছে। সে কি অনেক বড় অপরাধ করেছে যে ঠিকমতো খেতেই পারত না? সে অত জুতানি কি করবে? তার শিশওয়ালা সত্যি খুব নিষ্ঠুর। সে যতটা ভাবে তার চেয়েও ভীষণ নিষ্ঠুর। লোকটা তাকে মেরেই বোধহয় শান্তি পায়। চোখ থেকে না চাইতেও দুঃখ ভরা অশ্রু গড়িয়ে পড়ে। মনে মনে সেই না দেখা মাকে কল্পনা করলো, যেই মা তাকে এত এত কষ্ট করে 10 মাস পেটে বয়ে বেরিয়েছে। সে শ্যামলা রঙের ছিল। মায়রার ভীষণ ভালো লাগে শ্যামলা মেয়েদের, এই যেমন মিলা মেয়েটা। মায়রা মিলাকে ভেবে কল্পনায় তার মাকে সাজায়। মায়রা তাকে নাম দিয়েছে একটা, বিড়বিড় করে আওড়ালো, শ্যামা মা। মনে প্রশ্ন জাগে, তার শ্যামা মা থাকলে সে কি তার মায়ের বুকে ঘুমাতে পারতো? কেউ বাধা দিলেও সে ঘুমাতো জোর করে। যে যা ইচ্ছা বলুক সে শুনতো না। কেউ কিছু বললে বলতো এটা তার গর্ভধারিণী মা। কিন্তু এখন তো পালিত মাকে চেনে, রক্তের সম্পর্ক নেই। সে সেই মায়ের বুকে না যেতেই তাকে কত কটু কথা শুনতে হয়। মায়েরার আর সাহস হয় না পা বাড়ানোর। অন্ধকার আকাশপানে চেয়ে থাকা দুটি চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ে।
তার শীষওয়ালা আর না দেখা অদৃশ্য শ্যামামাকে যেন ঝাপসা দেখলো, যারা ভীষণ নিষ্ঠুর। একজন তাকে রেখেই চলে গেল, আরেকজন শুধু মারাচ্ছুত খুঁজে বেড়ায়। ব্যালকনি থেকে ভেতরে এসে ঘর থেকে বেরিয়ে আসে মায়েরা। ঘর থেকে বেরোলে ইরফানের দাদিকে দেখে ডাইনিংয়ে বসে পানি খেতে। ইরফানের দাদি মায়েরাকে দেখে কাছে ডাকলো। মায়েরা মাথা নিচু এগিয়ে গিয়ে দাদিমার পাশে দাঁড়ায়। ইরফানের দাদি মায়েরাকে তার পাশে চেয়ারে বসিয়ে মায়েরার গালে হাত দিল। সে সন্ধ্যার পরপর ওষুধ খেয়ে ঘুমিয়েছিল বলে তখন কোনো কিছু জানেনি। পরবর্তীতে ত্রিনা বেগম তাকে সব বলেছে। মায়েরার জন্য তার মায়া হলো। মৃদুস্বরে বলে, ঠিক হয়ে যাবে দিদি ভাই। মায়েরা মায়া মায়া চোখে তাকালো ইরফানের দাদির দিকে। তার নিজের দাদির কথা মনে পড়ল। এই নামে তাকে তার দাদি ডাকতো। তার দাদি গ্রামের হলেও গায়ের রং ছিল ফর্সা। দাদি বেঁচে থাকতে মায়েরা মাঝে মাঝে দাদির কাছে গিয়ে ঘুমাতো। তার দাদি নিজেই অন্যের বাড়িতে থাকতো, তাই তাকে সবসময় নিতে পারতো না, কিন্তু মাঝে মাঝে তাকে বুকে নিয়ে ঘুমাতো। একদিন সেই বুকটাও হারিয়ে গেল মায়েরার জীবন থেকে। সবাই তাকে একা ফেলে চলে গেল। মায়েরা ইরফানের দাদির দিকে চেয়ে আবদার করে, দাদিমা, আজ আপনার সাথে আমায় ঘুমোতে দিবেন? ইরফানের দাদি মৃদু হেসে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।